নমস্কার, হেলথ ইনসাইটের সমস্ত দর্শককে আজ স্বাগত। আমি ডক্টর অর্ণব কর্মকার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। একটা ছোট্ট গল্প বলবো আজ আপনাদের। একদিন আমার ক্লিনিকে বছর 45-এর এক ভদ্রমহিলা এলেন। উনি বললেন, আমি না আমার চুলটা আঁচড়াতে পারছি না ডাক্তারবাবু, এই 2-3 সপ্তাহ হবে। কোনো চোট লাগেনি, কোনো আঘাত হয়নি, বাড়ির সমস্ত কাজ উনি করেন, সব কিছু করছেন, বাড়িতে কাজের লোক আসছে না, কিন্তু এটা উনি কয়েকদিন থেকে লক্ষ্য করছেন। যেটা আমরা দেখলাম এবং পরীক্ষা করে আমি যেটা দেখলাম যে ওনার ডান দিকের শোল্ডার জয়েন্টটা অনেকটা স্টিফ হয়ে গেছে। হাতটা উনি মাথার পেছনেও নিতে পারছেন না বা নিচ দিয়ে ঘুরিয়ে পিঠের পেছনেও নিতে পারছেন না। তো আমরা ডায়াগনোসিস করলাম ফ্রোজেন শোল্ডার। এবার এই ফ্রোজেন শোল্ডার নামটা আপনারা হয়তো সবাই শুনেছেন, কিন্তু অনেক কিছুই কনফিউশন আছে, কেন হচ্ছে, কাদের হচ্ছে, কি ব্যাপার। তাই আজকে একটু ছোট্ট করে আলোচনা করে নেব এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে। তো খুব সিম্পলভাবে যদি বলি যে ফ্রোজেন শোল্ডার কথাটা থেকেই হয়তো আপনারা বুঝছেন যে এখানে শোল্ডার জয়েন্টের টাইটনেস হয় বা স্টিফনেস হয়। কারণ আমরা যদি যে কোনো জয়েন্ট ভাবি যে দুটো হাড়ের সংযোগস্থলে একটা জয়েন্ট বা অস্থিসন্ধি তৈরি হয়, কিন্তু সেটাকে ধরে রাখে কে, সেটাকে ঠিক পজিশনে ধরে রাখে জয়েন্ট ক্যাপসুল বলে একটা আবরণী থাকে এবং চারিদিকে লিগামেন্টস এবং মাসেলস থাকে। তো এই ফ্রোজেন শোল্ডার রোগে সেই মাসেলসগুলো এবং জয়েন্ট ক্যাপসুল এবং লিগামেন্টসগুলো টাইট হতে শুরু করে, যার ফলে কিন্তু জয়েন্টের মুভমেন্টটা আস্তে আস্তে কমতে থাকে। প্রাথমিক পর্যায়ে যখন সামান্য সামান্য হয় তখন অনেকে অবহেলা করেন, কারণ বেশিরভাগ কাজকর্মই তারা করতে পারেন, বিশেষত মাথার ওপরের দিকে হাত তোলা বা উঁচু জায়গায় কিছু কাজ করা, সেগুলো করতে গিয়েই তখন অসুবিধাটা দেখা দেয়। তাই ইউজুয়ালি পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু রোগটা অনেকটাই বেড়ে গেছে। তো এবার কেন হচ্ছে এই জিনিসটা? সবথেকে কমন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর কোনো কারণ পাই না। আর কিছু কিছু আদার রোগের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেমন মোস্ট কমনেস্ট হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। যাদের সুগারের রোগ আছে তাদের কিন্তু এই রোগটা খুব ইজিলি হতে পারে। যাদের থাইরয়েডের সমস্যা আছে বা অন্যান্য হরমোনাল সমস্যা আছে, যাদের কোনো চোট আঘাত লেগেছে, আগে চোট আঘাত লেগেছে কিন্তু তখন গুরুত্ব করেননি, পরের দিকে এটা ফ্রোজেন শোল্ডার হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা কারণ পাই না, যেটা আমি বললাম। তো এই ধরনের বিভিন্ন ব্যাপারে কিন্তু এইটা হতে পারে। অনেকে আছেন যারা রিপিটেটিভ ওভারহেড অ্যাক্টিভিটি করেন, ধরুন কারোর কাজ আছে উপরের দিকে কোনো জিনিস বারবার তোলা নামানো, এই ধরনের। তো রিপিটেটিভ অ্যাক্টিভিটি করতে গিয়েও টেন্ডন বা মাসেলের ইনজুরি থেকে এগুলো হতে পারে। এইগুলো হচ্ছে কারণ। এবারে বুঝবেন কি করে যে আপনার এরম সমস্যা হচ্ছে? তা আমি যেটা বললাম যে মেন কাজকর্মের মধ্যে খুব একটা অসুবিধা হয় না, আপনি যদি নিচু লেভেলে টেবিলের লেভেলে কাজ করেন প্রবলেম হয় না। কিন্তু মাথার ওপরের দিকে হাত তুলতে গিয়ে সমস্যা, মাথার পেছনে হাত নিতে গিয়ে সমস্যা, বা শোল্ডার জয়েন্টে হাতটা ঘুরিয়ে পিঠের পেছনে নিতে গিয়ে অসুবিধা হওয়া, বা নর্মাল বা অন্য হাত যতটা পাচ্ছে ততটা না করতে পারা, এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারের লক্ষণ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এক্ষেত্রে ব্যথা বা যন্ত্রণা কিন্তু রেস্টের সময় বেশি হয় বা রাত্রের দিকে বেশি হয়। শোবার পরে ওই দিকে পাশ ফিরে শুতে না পারা বা ঘুমের মধ্যে হঠাৎ করে হাতটা একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে প্রচণ্ড তীব্র ব্যথা হয়, এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারের লক্ষণ। তাই এরকম কিছু হলে কিন্তু অবহেলা করা যাবে না, শুরু থেকে চিকিৎসাটা শুরু করতে হবে। এবার চিকিৎসার মধ্যে আমরা যদি সংক্ষেপে কিছু বলি, সেটা হচ্ছে যে সবার প্রথম যদি অন্য কোনো রোগের সাথে অ্যাসোসিয়েটেড হয় তাহলে সেটাকে একদম কন্ট্রোলে রাখতে হবে। যেটা আমি যেরকম সুগারের কথা বললাম, প্রচুর ক্ষেত্রে আমরা দেখি ডায়াবেটিক পেশেন্টদের সুগার লেভেল ফ্লাকচুয়েট করছে, তাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার কিন্তু খুব বিরক্ত করে, সারতে চায় না। তো বাকি সব রোগগুলোকে ঠিকভাবে রাখতে হবে। যদি কোনো ইনজুরি থেকে হয়ে থাকে তাহলে তার প্রপার ডায়াগনোসিস করতে হবে, কারণ সবসময় এক্সরেতে কিন্তু আমরা সবটা দেখতে পারি না। কখনো কখনো আমাদের আল্ট্রাসোনোগ্রাফি বা দরকার হলে একটা এমআরআইয়ের প্রয়োজন হতে পারে, যে মাসেল এবং লিগামেন্টসের কী ইনজুরি হয়েছে, কতটা ইনজুরি হয়েছে বা কী ট্রিটমেন্ট প্রয়োজন সেটা জানার জন্য। তাই প্রপার ইনভেস্টিগেশন দরকার, যার মধ্যে আমি যেগুলো বললাম সেগুলো, ফলোড বাই ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মেন স্টে হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড এক্সারসাইজেস। এই ফ্রোজেন শোল্ডারের জন্য কিন্তু কোনো পার্টিকুলার মেডিসিন কাজ করে না, শুধু ব্যথার জন্য ব্যথার মেডিসিন দেওয়া যায়। এই ছাড়া যদি লিগামেন্ট বা হাড়ের ইনজুরি বা তাদের কোনো ক্ষয় থাকে তাহলে সেগুলোর জন্য পার্টিকুলার কোনো মেডিসিন দেওয়া যায়। আদারওয়াইজ এই যে স্টিফনেসের কিন্তু মেন
ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজেস অ্যান্ড ফিজিওথেরাপি। খুব যদি পেইনফুল হয় প্রথম দিকে আমরা ফিজিওথেরাপি সাজেস্ট করি, যেখানে মেন উদ্দেশ্য হয় ব্যথাটাকে কমিয়ে আনা, তারপরে আমরা এক্সারসাইজ গাইড করি। আপনারা কিন্তু বাড়িতেও খুব সিম্পল কিছু এক্সারসাইজ নিজেরা করতে পারেন রেগুলার। এগুলোর মধ্যে তার জন্য যে ফিজিওথেরাপিস্টের কাছে যেতেই হবে সেরকম কিছু ব্যাপার নেই। স্নান করে টাওয়েল নিয়ে আমরা অনেকেই পিঠ মুছি, প্রত্যেকেই মুঠি। সেইভাবে যদি আমরা একটা হাত ওপরে একটা হাত নিচে করে টাওয়েলটা ঘুরিয়ে পিঠটা মোছার চেষ্টা করি 10 বার, এবং অল্টারনেট অন্য হাতটা উপরে অন্য হাতটা নিচে করে করি, তাহলেও কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টের স্ট্রেচিং এক্সারসাইজ হয়। বাড়িতে ওপরে একটা দড়ি টাঙিয়ে সেই দড়িটাকে একটা কপি কলের মধ্যে দিয়ে, দুটো হ্যান্ডেলের মধ্যে দিয়ে টানা, একটা হাত ওপরে উঠবে একটা হাত নিচে নামবে, এইভাবে অল্টারনেট করে রোপ অ্যান্ড পুলির মতো এক্সারসাইজও কিন্তু আমরা করতে পারি। প্লাস একটা দেওয়ালকে একটা কাপড় নিয়ে মোছার মতো করে রোটেশন করে গোল গোল করে ঘুরিয়ে এক্সারসাইজ, টেবিলকে মোছার মতো করে গোল গোল করে ঘুরিয়ে এক্সারসাইজ, বা হাতের মধ্যে একটা 1 লিটার বা 2 লিটার জলের বোতল ঝুলিয়ে হাতটাকে গোল গোল করে ঘুরিয়ে শোল্ডারের কিন্তু রোটেশনাল এক্সারসাইজ আমরা করতে পারি। তাই এই এক্সারসাইজগুলো কিন্তু বাড়িতেই করা সম্ভব, প্রোভাইডেড যে আপনার ব্যথাটা অনেকটা কমে এসেছে। তাই প্রাথমিক পর্যায়ে ব্যথা কমার জন্য মেডিসিন, ফিজিওথেরাপি ফলোড বাই এক্সারসাইজ। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই ফ্রোজেন শোল্ডার রোগের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের শরীরে 1 বছর থেকে 1.5 বছর থাকতে পারে। তাই আপনার ব্যথা কমে গেল, আপনি হাত তুলতে পারছেন, ব্যায়াম করা কিন্তু ছাড়বেন না, ব্যায়ামটা কিন্তু চালিয়ে যাবেন। না হলে কিন্তু আমরা অনেক পেশেন্ট দেখেছি যে তারা আবার ফিরে এসেছেন একই উপসর্গ নিয়ে পরে। আর একটা শেষ কথা, অনেকের হয়তো এই সমস্ত কিছু চিকিৎসা করার পরেও সারে না, তাদের ক্ষেত্রে একটু বেশি হয়, বা যারা অনেক লেটে প্রেজেন্ট করেন তাদের ক্ষেত্রে আমাদের জয়েন্টের মধ্যে হয়তো লোকাল ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে। কিন্তু উদ্দেশ্য সেই একটাই, ব্যথা কমানোর জন্যে হাত তোলা বা হাত ফ্রি করা কিন্তু একমাত্র এক্সারসাইজের দ্বারাই সম্ভব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা উপকারে লাগবে, এবং এই রোগটা সম্পর্কে আপনাদের বুঝতেও সাহায্য করবে। আশা করি আপনারা আর নেগলেক্ট করবেন না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন এবং যাতে করে ফ্রোজেন শোল্ডার খুব সহজেই চিকিৎসা করাতে পারেন সেটা করবেন। আর যদি তারপরেও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন বা আমাকে ডিরেক্টলি মেল বা মেসেজও করতে পারেন। আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।